For today's class, we will focus terms involved in insurance. একটা ইন্স্যুরেন্স করতে গেলে সেক্ষেত্রে কি কি টার্মসের সাথে আপনার পরিচিত থাকতে হবে। ফার্স্ট কামস insured sum. Insured sum basically the amount for which risk is insured. ঠিক যেই পরিমাণ রিস্কের জন্য আপনি ইন্স্যুরেন্সটা করছেন এবং রিস্কটাকে মেজার করে যে ফাইন্যান্সিয়াল লসটা নির্ধারণ করা হয়েছে এবং ফাইন্যান্সিয়াল লসের এগেইনস্টে আপনাকে ইন্স্যুরেন্সটাকে সেল করা হবে, এটাকেই বলা হচ্ছে হলো ইনস্যুরড সাম। এই ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল লস যেটা হতে পারে ভবিষ্যতে সেটা কিন্তু একটা ধারণা করা হয়, আর রিস্কটাও কিন্তু আনসার্টেন। তো এক্ষেত্রে ইনস্যুরড সামকে আমরা পলিসি মানি অথবা ফেস ভ্যালু নামেও চিনে থাকি। ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট আমরা এটা সম্পর্কে অলরেডি পড়ে এসেছি, এখানে খুব ছোট্ট করে লেখা আছে, এটা হলো একটা এগ্রিমেন্ট বিটুইন ইনস্যুর এন্ড ইনস্যুরার। তো যেহেতু আমরা এটা আগে পড়েছি, এটা আমরা এখন স্কিপ করে যাই। নেক্সটে হলো ইন্স্যুরেন্স পলিসি। ইন্স্যুরেন্স পলিসি ইজ দ্য ডকুমেন্ট কন্টেইনস দ্য অল রুলস এন্ড রেগুলেশন, টার্মস এন্ড কন্ডিশনস অফ দ্য ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট। একটা ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট করতে গেলে আপনি যে ধরনের রুলস রেগুলেশন টার্মস সবকিছুকে অ্যাড করে একটা পেপারে রেডি করবেন, ইট ইজ নোন অ্যাজ ইন্স্যুরেন্স পলিসি। এবং বেসিক্যালি এটা মানে যখন মার্কেটে সেল করা হয় তখন দেখা যায় যে ইন্স্যুরেন্স কোম্পানি অফার করে বাই প্রমোটিং দিস টু দ্য পটেনশিয়াল বায়ার্স। তো এখানে ইন্স্যুরেন্স পলিসি বলতে আসলে ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের রুলস রেগুলেশন সহ যে ডকুমেন্টেশনটা থাকবে সেটাই বোঝানো হচ্ছে। নেক্সট কাম প্রিমিয়াম অ্যান্ড ক্লেম। So both two are the payment of insurance contract. First you have to know that premium is paid by insured to insurer as the insured is transferring its risk to the insurer. That's why premium is paid by insured to the insurer. বিকজ ইন্স্যুরার তো বলেছে যে আমি তোমার রিস্কটাকে গ্রহণ করলাম এবং ভবিষ্যতে দুর্ঘটনা ঘটলে আমি ফাইন্যান্সিয়াল ব্যাকআপ হিসেবে তোমাকে আমি কিছু পরিশোধ করতে পারি। এই যে ও কমিটমেন্টটা করেছে, এই কারণে ইনস্যুরড কি করবে, প্রিমিয়াম পে করবে। এবং পরবর্তীতে আমরা যেটা ক্লেমের কথা বলছি, ক্লেম পেমেন্ট বেসিক্যালি দ্য পেমেন্ট মেড বাই দ্য ইন্স্যুরার টু দ্য insured when the specific occurrence is done, because the without the happening of the occurrence যেটা মেনশন করা হবে পেমেন্ট অ্যাট কন্টিনজেন্সি, আমরা যেটা বলেছি শুধুমাত্র দুর্ঘটনা ঘটলেই জেনারেল ইন্স্যুরেন্সের জন্য ক্লেম পেমেন্ট করা হবে। এবং কে পে করবে, ইন্স্যুরার পে করবে। কাকে পে করবে, ইনস্যুরডকে পে করবে। why? Due to the promise between these two parties that if the mentionable occurrence is occurred and some financial loss may occur due to that risk, that time the insurer will pay back the insured the claim payment. Okay, নেক্সট আমরা চলে যাই ইনস্যুরড অ্যান্ড ইনস্যুরার। এটার ব্যাপারে আমরা অলরেডি জানি। ইনস্যুরার হলো ইন্স্যুরেন্স কোম্পানি, আর ইনস্যুরডকে হু পারচেজেস দ্য ইন্স্যুরেন্স পলিসি, দ্য বেসিক্যালি দ্য ক্লায়েন্ট অফ দ্য ইন্স্যুরেন্স কোম্পানি। এবং এখানে ইম্পর্টেন্ট সেটা হলো বেনিফিশিয়ারি। ইন লাইফ ইন্স্যুরেন্স, বেসিক্যালি দ্য লাইফ ইন্স্যুরেন্স when you get the claim payment, okay, আপনি যখন ক্লেম পেমেন্টটা ভোগ করছেন, যেই ব্যক্তি ক্লেম পেমেন্টটা ভোগ করে বেসিক্যালি হি অর শি ইজ নোন অ্যাজ বেনিফিশিয়ারি। সবসময় বেনিফিশিয়ারি যে ইনস্যুরড হয় নট নেসেসারি, এক্ষেত্রে অনেক সময় নমিনিও বেনিফিশিয়ারি হয়। যদি আপনার লাইফ ইন্স্যুরেন্সটি আজীবন বীমা হয়, এই আজীবন বীমার ক্ষেত্রে শুধু মাত্র ইনস্যুরডের মৃত্যুর পরেই ইনস্যুরার ক্লেম পেমেন্ট করে। তো সেক্ষেত্রে ইনস্যুর তো এক্সপায়ার হয়ে গেল, উনি তো মৃত্যুবরণ করেছেন, ওনার অথরাইজড পার্সন যিনি থাকবেন উনি
ক্লেমের পেমেন্টটা ভোগ করবে। সেক্ষেত্রে বেনিফিশিয়ারি কিন্তু যিনি ভোগ করছেন নমিনি অথবা অথরাইজড পার্সন যিনি উনি। কিন্তু যদি এটা টার্ম ইন্স্যুরেন্সের জন্য হয়, নির্দিষ্ট মেয়াদি ইন্স্যুরেন্সের জন্য হয়, এবং মেয়াদি ইন্স্যুরেন্সের টার্ম যদি এমন থাকে 10 বছর পরে ক্লেমের টাকা ব্যাক করা হবে, এবং সেক্ষেত্রে কন্ডিশন যদি এমনও থাকে যে গ্রাহক জীবিত থাকুক বা না থাকুক ক্লেম পেমেন্ট অবশ্যই করা হবে। তো 10 বছর পার হওয়ার পরে কিন্তু ইন্স্যুরেন্স পলিসিটা এক্সপায়ার হয়ে যাবে এবং ইন্স্যুরারকে ক্লেম পেমেন্টটা করতে হবে। যদি গ্রাহক জীবিত থাকে তাহলে বেনিফিশিয়ারি হবে ইন্স্যুর, আর যদি গ্রাহক মৃত্যুবরণ করে তাহলে সেক্ষেত্রে বেনিফিশিয়ারি হবে তার অথরাইজড পার্সন অথবা হলো নমিনি। এরপর চলে আসি রি-ইন্স্যুরেন্স। Reinsurance basically means when you purchase an insurance over a existing insurance. একটা ইন্স্যুরেন্স ফান্ডের উপরে যদি আপনার পুনরায় ইন্স্যুরেন্স করা হয় তখন এটাকে রি-ইন্স্যুরেন্স বলা হয়, এবং এক্ষেত্রে পার্টি কিন্তু একটা বেড়ে যায়। প্রিভিয়াসলি আমাদের ইন্স্যুরেন্সের জন্য পার্টি ছিল দুইটা, যেহেতু একটা এক্সিস্টিং ইন্স্যুরেন্সের উপরে পুনরায় ইন্স্যুরেন্স করা হবে সেক্ষেত্রে ফরমার টু পার্টিস ইনস্যুরড অ্যান্ড ইনস্যুরার তো থাকবেই, নতুন করে রি-ইন্স্যুরেন্সের জন্য রি-ইন্স্যুরার নামে একটা পার্টি অ্যাড হবে। তো এক্ষেত্রে আমরা এখানে মেনশন ব্র্যাকেটে বলা আছে যে নোন অ্যাজ রি-ইন্স্যুরার। সো তাহলে রি-ইন্স্যুরার কে হয়? রি-ইন্স্যুরেন্সে যখন অরিজিনাল ইনস্যুরড মানে অন্য কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আবার সেই ইন্স্যুরেন্সটাকে পারচেস করে সেক্ষেত্রে তার নাম হয়ে যায় হলো রি-ইন্স্যুরার। নতুন কোম্পানির যে ইন্স্যুরেন্স কোম্পানি তার নাম হয়ে যায় হলো রি-ইন্স্যুরার। মানে প্রথমে তো ইনস্যুরড আছেই, তারপর পুরানো ইন্স্যুরার আছে, এবং নতুন আরেকটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে পুনরায় ইন্স্যুরেন্স কেনার কারণে নতুন ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে যায় হলো রি-ইন্স্যুরার। এক্ষেত্রে ইন্স্যুরেন্সটা যদি নতুন ইন্স্যুরেন্স যেটা রি-ইন্স্যুরেন্স, এটা যদি আমাদের ইন্স্যুরার খুলে সেক্ষেত্রে তার নাম হয়ে যায় রি-ইন্স্যুরড। তো রি-ইন্স্যুরড তখন নতুন যে রি-ইন্স্যুরার আছে তার কাছ থেকে বেনিফিট আশা করে। তো এখানে দুইটা আছে, একটা হলো ফ্যাকাল্টেটিভ আর একটা হলো ট্রেটি। ফ্যাকাল্টেটিভ একদম অরিজিনাল ফর্ম অফ রি-ইন্স্যুরেন্স। এই ক্ষেত্রে আপনাকে প্রি অ্যারেঞ্জড কোনো রুলস রেগুলেশন বলা থাকে না, বরং এক্ষেত্রে মানে একটা ইন্স্যুরেন্স কন্ট্রাক্টটা যখন প্রথম ইন্স্যুরেন্স কন্ট্রাক্টটা কেনা হয় এবং পরবর্তীতে যে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে কেনা হয়েছে দ্য ইন্স্যুরার, সে যদি ফিল করে যে হি ক্যান নট কভার দ্য prospective losses after the accident, he or she may purchase a new insurance for the safety of him. তো তখন সে একটা নতুন একটা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে গিয়ে কিনে, এবং সেক্ষেত্রে নতুন ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে যায় হলো রি-ইন্স্যুরার, এবং পুরাতন ইন্স্যুরার হয়ে যায় হলো রি-ইন্স্যুরড। তো এই ক্ষেত্রে আমাদের যে বেসিক ইন্স্যুর যে আছে তার যদি কোনো দুর্ঘটনা ঘটে সেক্ষেত্রে এটা প্রথম যে ইন্স্যুরার ছিল সে রি-ইন্স্যুরারের কাছ থেকে ক্লেম পেমেন্টটা কালেক্ট করে ইনস্যুরডকে পে করে। এবং দ্বিতীয় যেটা আছে ট্রেটি অ্যাকচুয়ালি প্রিডিটারমাইন, এটা ইনিশিয়াল লেভেলেই একদম প্রথম ইন্স্যুরেন্স যখন শুরু হয় তখনই এটা ডিসাইড করে ফেলা হয় ইনস্যুরড অ্যান্ড ইনস্যুরারের মাঝে যে এর পরবর্তীতে আমরা আরেকটা রি-ইন্স্যুরেন্স কিনবো। এবং এই ক্ষেত্রে আমাদের যে ইনস্যুরার আছে, ইনস্যুরার একজন এজেন্টের ভূমিকা পালন করে, মানে মিডলম্যান হিসেবে কাজ করে, অ্যান্ড রি-ইন্স্যুরারদের কাছ থেকে সে ক্লেম কালেক্ট করে ইনস্যুরডকে পে করে। তো এই ক্ষেত্রে ফ্যাকাল্টেটিভের সময় আমাদের অরিজিনাল ইনস্যুরারের উপরে সব বার্ডেনটা রিলাই করে অ্যাকচুয়ালি,
মেইন ক্লেম পেমেন্টটা আসলে সে যদি রিইনসুরারের কাছ থেকে কালেক্ট না করতে পারে, তাহলে কিন্তু তার নিজের পকেট থেকে টাকা দিয়েই আপনাকে ইনস্যুরডকে স্যাটিসফাই করতে হবে। কিন্তু ট্রেডের ক্ষেত্রে যেহেতু এটা একটা নিউ অ্যারেঞ্জমেন্ট, এই ক্ষেত্রে এই গ্যাপটাকে ফিল আপ করা হয়েছে। যদি এমন হয় রিইনসুরাররা আর ফেলিং টু মেক দ্য ক্লেম পেমেন্ট, এই ক্ষেত্রে ইনস্যুরড নিজে ডিরেক্ট ওয়েতে রিইনসুরারের এগেইনস্টে কমপ্লেন করতে পারে। এটাই ছিল আমাদের রিইনসুরেন্সের টার্ম। তারপর চলে যায় সারেন্ডার। যদি এমন হয় যে ইনস্যুরড feel that he will not carry this policy anymore, সে ম্যাচুরিটির আগেই তার ইন্স্যুরেন্সটাকে ক্লোজ করে দিতে চায়, সেই সিচুয়েশনকে বলা হয় হলো সারেন্ডার। ইট হ্যাপেন when the insured become unable to pay the premium because of some financial difficulties. প্রিমিয়াম যদি পরিশোধ না করতে পারে, তাহলে তো ইন্স্যুরেন্স কোম্পানি দুর্ঘটনায় ক্লেমের টাকাটা ব্যাক করতে পারবে না। এই জন্যই ইন্স্যুরেন্স কোম্পানিকে আগে থেকেই সে ইনফর্ম করে দেয় যে আমি এখন আর আমি প্রিমিয়াম পরিশোধ করতে পারছি না, তাই এই পলিসিটা আমি এখানে ক্লোজ করতে চাই। এই সিচুয়েশনটাকে বলা হয় হলো সারেন্ডার। সারেন্ডার অফ হোম? সারেন্ডার অফ ইনস্যুরড। এরপরে যেটা আছে ইন্স্যুরেবল ইন্টারেস্ট, যেটার ব্যাপারে আমরা আগেই কথা বলেছি। যখন ইনস্যুরড তার সাবজেক্ট ম্যাটারের উপরে লিগ্যাল ওনারশিপ অ্যান্ড ফাইন্যান্সিয়াল ক্লেমটাকে ওপেন করতে পারে, ফাইন্যান্সিয়াল রাইটটাকে শো করতে পারে, তখনই এটাকে বলা হয় ইন্স্যুরেবল ইন্টারেস্ট। এবং ইন্স্যুরেবল ইন্টারেস্ট ব্যতীত কখনোই ইন্স্যুরেন্স করা পসিবল না বাই ইনস্যুরড, এবং এটা একটা প্রিন্সিপাল অ্যান্ড এলিমেন্টস টু। এরপর চলে আসি রোল অ্যান্ড ইম্পর্টেন্স অফ ইন্স্যুরেন্স টুয়ার্ড দ্য সোসাইটি। আমাদের জানা প্রয়োজন ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি সোসাইটিতে কিভাবে কাজ করে। যখন আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি কোনো প্রপার্টির ভবিষ্যৎ দুর্ঘটনার এগেইনস্টে ইন্স্যুরেন্স সেল করে, তখন বেসিক্যালি দে কালেক্ট প্রিমিয়াম ফ্রম দ্য ইনস্যুরড, এবং সে ইনস্যুরডকে অ্যাসিওর করে যে ভবিষ্যতে দুর্ঘটনা ঘটলে সেই ফাইন্যান্সিয়াল লসের ব্যাকআপ হিসেবে সে ক্লেম পেমেন্ট পরিশোধ করবে। এটাই হলো ওয়েলথ অফ সোসাইটি ইজ প্রোটেক্টেড। তো আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি বেসিক্যালি আমাদের সোসাইটির ওয়েলথ গুলাকে প্রোটেক্টেড করার জন্য বিশাল ভূমিকা পালন করে। 2 নাম্বার, ইকোনমিক গ্রোথ অফ এ কান্ট্রি। When the insurance companies is collecting the premium from the insured, they are using this premium amount to flourish their business. বিজনেসের জন্য টাকাটাকে কালেক্টেড প্রিমিয়ামের টাকাটা সে ইনভেস্ট করছে। তা আপনি আপনি যখন কোনো দেশে থেকে আপনার বিজনেসে কোনো টাকা ইনভেস্ট করবেন, দ্যাট মিনস ইউ আর ইনভেস্টিং দ্য ফান্ড ইনটু দ্য ইকোনমি। একটা কান্ট্রির ইকোনমিতে আপনি অ্যাকচুয়ালি কন্ট্রিবিউট করছেন। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি সেই যে কালেক্টেড প্রিমিয়াম গুলাকে তার বিজনেসে ইনভেস্ট করে, ইট ইজ ইন এ টার্ন ইনভেস্টেড ইন দ্য ইকোনমি। অ্যাজ এ রেজাল্ট একটা কান্ট্রির কিন্তু গ্রোথ বাড়বে, একটা কান্ট্রির ইকোনমি এনরিচ হচ্ছে এবং এখানে আরো বেশি প্রসপারিটি হচ্ছে। এটাই হলো ইকোনমিক গ্রোথ অফ দ্য কান্ট্রি। অ্যান্ড লাস্ট পয়েন্ট, রিডাকশন ইন দ্য ইনফ্লেশন। ইনফ্লেশন কমার জন্য ইন্স্যুরেন্সের একটা বিশাল ভূমিকা আছে। তার দুইটা কারণ হলো, যখন আমরা ইন্স্যুরেন্স বিজনেসে আমরা কালেক্টেড প্রিমিয়ামটাকে আমরা সোসাইটিতে ইনভেস্ট করছি অ্যাজ এ ইন্স্যুরার, তখন বাই এক্সট্রাক্টিং দ্য মানি ইন দ্য সাপ্লাই to the amount of premium collected করা হচ্ছে and providing the sufficient fund for production narrow down the inflationary gap. ইকোনমিতে আপনি যখন সেই কালেক্টেড প্রিমিয়ামটাকে ইনভেস্ট করছেন, তখন আমাদের ব্যাংকে কিন্তু টাকাটা চলে আসছে।
তাহলে ব্যাংকের কাছে ফান্ড বেড়ে যাচ্ছে, যারা আমরা লোন টেকার, আমরা ব্যাংকে অ্যাপ্লাই করছি আমার বিজনেসের জন্য টাকা লাগবে, তখন ব্যাংক কিন্তু আমাকে টাকা ইস্যু করতে পারছে। তো এই ক্ষেত্রে আপনাকে মানে অ্যাজ এ বিজনেসম্যান আপনি লোন গ্রহণ করছেন, আপনার বিজনেসকে বড় করছেন এবং সময় সময় ব্যাংককে আপনি রিটার্নও করে দিলেন, এবং ব্যাংক আপনার এই টাকাটা ইকোনমিতে আবার দিয়ে দিল, ব্যাংকের মাধ্যমে টাকাটা আবার ইকোনমিতে চলে গেল, এবং আপনি ইন্স্যুরেন্স কোম্পানি যে এই যে প্রিমিয়ামের টাকাটা ইনভেস্ট করেছিলেন, এটা কিন্তু ইকোনমিতে কয়েক হাত ঘুরে আপনার জন্য একটা প্রফিটেবল ইনভেস্টমেন্ট হিসেবে ফেরত আসলো। এবং যখন দুর্ঘটনা ঘটে তখন আপনাকে ক্লেম করার সাথে সাথেই কিন্তু আপনার কোম্পানির প্রফিট থেকে আপনি টাকাটা বের করে ক্লেম পেমেন্ট হিসেবে আপনি ইনস্যুরডকে পে ব্যাক করতে পারছেন। তো এই ক্ষেত্রে রিডাকশন ইন ইনফ্লেশন কাজ করছে ইন দা ইন্ট্রিগাল পার্ট অফ দ্য ইকোনমি, সোসাইটির খুব ভেতরে, ইকোনমির ভেতরে আসলে ইনফ্লেশনটা চক্রাকারে মানে কাজ হয়ে কমে আসছে। তারপর চলে আসি আমরা ডিফারেন্স। এখন আমরা দেখব হলো ইন্স্যুরেন্স আর অ্যাসুরেন্সের মাঝে ডিফারেন্সটা কি। প্রথমেই হলো তাদের নেচারটা ডিফারেন্ট, তার জন্যই অ্যাকচুয়ালি তারা ডিফারেন্ট। তো নেচারটা বলতে কি বুঝবো, হ্যাঁ নেচার অফ ইভেন্ট বলতে কি বুঝবো, ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি সাপোর্ট করে হলো ইনডেমনিটি অফ লস, যে কোনো রকম দুর্ঘটনা ঘটলে আপনাকে ক্ষতিপূরণ দিব, হ্যাঁ ইনডেমনিটি অফ লস, ক্ষতিপূরণের জন্যই কিন্তু কাজ করে হলো ইন্স্যুরেন্স। কিন্তু অ্যাসুরেন্স কিভাবে কাজ করে, ইন্স্যুরেন্সের জাস্ট অপোজিট, আনসার্টেন ইভেন্টটা ছিল ইন্স্যুরেন্সের জন্য, একদম শুরুর ক্লাসে আমরা পড়েছিলাম। কিন্তু যখন একদম নিশ্চিত একটা ঘটনা, যেমন মৃত্যু আপনার নিশ্চিত, তো মৃত্যু নিশ্চিত সেটা জেনে যখন এই ধরনের সার্টেন ইভেন্টের লসের জন্য ক্ষতিপূরণ দেওয়া হবে, তখন সেটাকে বলা হচ্ছে হলো অ্যাসুরেন্স। তাহলে আনসার্টেন ইভেন্টের ক্ষতিপূরণ দিচ্ছে হলো ইন্স্যুরেন্স, আর সার্টেন ইভেন্টের ক্ষতিপূরণ দিচ্ছে হলো অ্যাসুরেন্স। 2 নাম্বার রিলেটেডনেস, কোনটা কিসের সাথে রিলেটেড, ইন্স্যুরেন্স বেসিক্যালি রিলেটেড উইথ প্রপার্টি ইন্স্যুরেন্স অথবা জেনারেল ইন্স্যুরেন্স বলতে পারেন, দেখেন মেরিন ফায়ারের কথা উল্লেখ আছে। কিন্তু অ্যাসুরেন্স বেসিক্যালি রিলেটেড উইথ লাইফ ইন্স্যুরেন্স, বলেছিলাম মৃত্যু কিন্তু নিশ্চিত, এবং সেই ক্ষেত্রে আপনার দুর্ঘটনা ঘটার পরে আপনাকে ফাইন্যান্সিয়াল সাপোর্টটাই দিবে হলো অ্যাসুরেন্স। পেমেন্ট এর নেসেসিটিটা কেমন সেটা আমরা থার্ড পয়েন্টে দেখব। এখানে পেমেন্ট বলতে আমরা পেমেন্ট অফ ইনডেমনিটি ইজ মেড টু দ্য ইনস্যুরড ইফ দ্য লস ইজ অকার্ড। এখানে পেমেন্ট বলতে অ্যাকচুয়ালি ক্লেম পেমেন্টের কথাই উল্লেখ করা হয়েছে। ইন্স্যুরেন্সের বেলায় শুধুমাত্র প্রিন্সিপাল অফ ইনডেমনিটিটা ফলো করা হয়, মানে দুর্ঘটনা ঘটলেই কেবলমাত্র ক্লেমের টাকা ফেরত দেওয়া হবে। কিন্তু অ্যাসুরেন্সের বেলায় কিন্তু এমনটা না, ইটস মাচ সার্টেন, টাকাটা ফেরত দেওয়া হবেই, আজকে হোক কালকে হোক টাকাটা ফেরত দেওয়া হবেই। এটা হলো আপনার অ্যাসুরেন্সের বেলায়। পিরিয়ড, এখানে সময়টা কেমন লাগবে, ইউজুয়ালি ইন্স্যুরেন্সটা একটা শর্ট টেনারের জন্য করা হয়, বেসিক্যালি 2 বছর 3 বছর এরকম একটা শর্ট টাইমের জন্যই করা হয়। কিন্তু অ্যাসুরেন্সটা দীর্ঘমেয়াদী করা হয়, যেহেতু এটা লাইফ ইন্স্যুরেন্সের সাথে জড়িত, মিনিমাম 5 বছর থেকে আরো বেশি এক্সটেন্ডেড হতে পারে। এরপর চলে আসি অ্যাপ্লিকেশন অফ ওয়ার্ড। এই যে আমরা ইন্স্যুরেন্স অথবা অ্যাসুরেন্স বলছি, এই ওয়ার্ডটা কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয়। ইন্স্যুরেন্সের জন্য এটা বেসিক্যালি লাইফ ইন্স্যুরেন্স অথবা প্রপার্টি ইন্স্যুরেন্স বোথ ক্ষেত্রেই ইউজ করা হয়। জেনারেলি দা জেনারেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্সের জন্য বেসিক্যালি অ্যাসুরেন্সটা মোর অ্যাপ্লিকেবল। হোল লাইফ ইন্স্যুরেন্স অথবা টার্ম লাইফ ইন্স্যুরেন্সের জন্য অ্যাসুরেন্স ওয়ার্ডটা মোস্টলি ইউজড হয়। এরপর চলে আসছি ইন্স্যুরেন্সের সাথে ওয়েজারিং এর কি পার্থক্য।
এখানে ইন্স্যুরেন্সের সাথে ওয়েজারিং এর পার্থক্য বলতে এখানে বাজি, হ্যাঁ বাজি ধরা, যেটা ইন্স্যুরেন্স তো ইন্স্যুরেন্স, এবং এখানে ওয়েজারিং মানে হলো আপনার বাজি চুক্তি, হ্যাঁ বেট ধরা হচ্ছে, এই ধরনের কথা বলেছে। ওয়েজারিং কন্ট্রাক্ট মানে আপনার বাজি ধরা হয়েছে, বেট ধরা হয়েছে, এমন কন্ট্রাক্টের সাথে ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের কি পার্থক্য। আপনার ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট হতে গেলে অবশ্যই ইন্স্যুরেবল ইন্টারেস্ট লাগবে, কিন্তু মানে বেট ধরার জন্য আপনি একটা মানে ইন্স্যুরেবল ইন্টারেস্ট সেখানে অ্যাকচুয়ালি দরকার নাই। অনেক সময় দেখা যায় যে বেট ধরার জন্য একটা অ্যাভেলেবল গুডসকেই নিয়ে বেট ধরা হচ্ছে, কিন্তু সেটার জন্য আপনার এটার উপর আপনার লিগ্যাল ওনারশিপ বা ফাইন্যান্সিয়াল রাইট নাও থাকতে পারে। তারপর চলে আসে রিস্ক। ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের জন্য সম্পূর্ণ অথবা পার্শিয়ালি ইনস্যুরের রিস্কটা ট্রান্সফার করে দেওয়া হচ্ছে কার কাছে, ইনস্যুরারের কাছে। কিন্তু বাজির জন্য আপনাকে যখন বাজি ধরা হচ্ছে, বেট ধরা হচ্ছে, যতটাই পার্টি থাকুক, নর্মালি দুইটা পার্টি থাকে বাজি ধরার জন্য বা ওয়েজারিং কন্ট্রাক্টে, বোথ পার্টি হ্যাজ দ্য সেম অ্যামাউন্ট অফ রিস্ক। কেউ জানে না কোনটা হবে, হেড অর টেল, হেড উঠবে নাকি টেল উঠবে কেউ জানে না। সো বোথ পার্টি হ্যাভ দ্য সেম অ্যামাউন্ট অফ রিস্ক। এখানে কনসিডারের কথা বলা হয়েছে, কনসিডার বলতে এখানে আমরা প্রিমিয়ামের কথা বুঝবো। ইন্স্যুরেন্সে অবশ্যই প্রিমিয়াম থাকবে, ওয়েজারিং এ কি প্রিমিয়াম বলে কিছু আছে? কোনোভাবেই না। তারপর চলে আসি নেচার অফ কন্ট্রাক্ট। ইন্স্যুরেন্স কন্ট্রাক্টে সম্পূর্ণ ট্রাস্ট রেখে কাজ করা হয়, যেটা আমরা একটা প্রিন্সিপাল বলেছিলাম অথবা এলিমেন্টস হিসেবে বলেছিলাম, আটমোস্ট গুড ফেথ অথবা ডিসক্লোজার অফ এলিমেন্টস। কিন্তু ওয়েজারিং যখন আপনার বাজি চুক্তি করা হয়, তখন তো আপনার কাছে জানতেই চাওয়া হচ্ছে না আপনি যে বেট ধরেছেন যে জিনিসটা নিয়ে, এটার মধ্যে এটা কি আপনার জিনিস, এমন কোনো কিছু না, মানে জানতে চাওয়ার কোনো টার্মসই আসে না। তার জন্য এখানে অনেকটা অবিশ্বাসের জায়গা থাকে, এবং ইটস এ রং প্র্যাকটিস ইন আওয়ার সোসাইটি যে যারা বাজি ধরে বা বেট ধরে, ইট ইজ নট ওয়েল একসেপ্টেড। তারপর চলে যাই হলো লিগালিটি। খুব স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট হলো লিগ্যাল কন্ট্রাক্ট এবং ওয়েজারিং কন্ট্রাক্ট একদমই ইললিগাল কন্ট্রাক্ট। নেক্সট কামস difference between general contract and insurance contract. As you have known the general contract from your business law course, so you must know the basic things of general contract. So let's see how our insurance contract is different from general contract. First comes the objective. When you are entering a general contract, that time all the parties of the contract have same interest. Okay, আমরা একটা ব্যবসার জন্য একটা চুক্তি করতে পারি, একটা ডিড করতে পারি, একটা বাসা ভাড়ার জন্য ডিড করতে পারি। যে কোনো কিছু ডিড যখন হচ্ছে সেটা জেনারেল কন্ট্রাক্টের ভেতরে আসছে, এবং সেক্ষেত্রে কিন্তু ডিডটা কেন করা হচ্ছে, রিলেটেড পার্টিকুলার সিকিউরিটি প্রোভাইডের জন্য। কিন্তু যখন আমরা ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট করছি, এক্ষেত্রে কিন্তু ইন্স্যুরারের সিকিউরিটি কোনো প্রায়োরিটি না, এখানে হলো মেইনলি আমরা সিকিউরিটি প্রোভাইড করছি হলো সাবজেক্ট ম্যাটারের। ওকে, সো এখানে বলা হচ্ছে রিস্ক অফ হিউম্যান লাইফ অথবা প্রপার্টির রিস্কটাকে রিডিউস করা হচ্ছে। এরপর পার্টির ধরন বলা হয়েছে, জেনারেল কন্ট্রাক্টে 2 বা ততোধিক পার্টি থাকতে পারে, কিন্তু ইন্স্যুরেন্স কন্ট্রাক্টে বেসিক্যালি 2টা পার্টির বেশি কোনোই, আরেকটা হলো ইন্স্যুরার। পার্টিগুলা কেমন, তাদের নেচার কেমন? যখন আমরা জেনারেল কন্ট্রাক্ট বলছি, এটা কোনো একটা ব্যক্তি হতে পারে, পার্টিগুলা কোনো কোম্পানি হতে পারে, কোম্পানি ব্যক্তির মাঝেও জেনারেল কন্ট্রাক্ট হতে পারে। কিন্তু আপনি যখন ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট বলছেন, একটা তো মিনিমাম আপনার ইন্স্যুরেন্স কোম্পানি হবেই, আর ইনস্যুর যে হবে সে একটা ব্যক্তিও হতে পারে, সে একটা বিজনেস প্রতিষ্ঠানও হতে পারে। আপনি নিজে যদি ইন্স্যুরেন্স করেন তাহলে আপনি ব্যক্তি হিসেবে ইনস্যুর, ইন্ডিভিজুয়াল। কিন্তু আপনি যদি আপনার অর্গানাইজেশনের জন্য করেন, আপনার অর্গানাইজেশনের টাইটেল দিয়ে করেন, সেক্ষেত্রে ইনস্যুর কিন্তু আপনার অর্গানাইজেশন। ফিডুশিয়ারি রিলেশনশিপ বলতে এখানে বিশ্বাসের রিলেশনশিপের কথা বলা হচ্ছে। জেনারেল কন্ট্রাক্টে আসলে বিশ্বাস করার খুব বেশি প্রয়োজন দরকার হয় না, নিজেদের স্বার্থটাকে সিকিউর করার জন্যই
এই কন্ট্রাক্টটাকে করা। কিন্তু ইন্স্যুরেন্স কন্ট্রাক্টে আমরা ফার্স্ট প্রিন্সিপালে পড়েছি আটমোস্ট গুড ফেথ। তার মানে এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে, ট্রাস্টের জায়গাটা রাখতে হবে, ক্লিয়ার, একদম ক্লিয়ার ট্রাস্ট রাখতে হবে ফ্রম বোথ পার্টিস। মিনস অফ প্রিপেয়ারিং কন্ট্রাক্ট, আমাদের জেনারেল কন্ট্রাক্ট ভার্বাল হতে পারে, ওরাল হতে পারে, মানে ভার্বাল বা ওরাল হতে পারে, লিখিত হতে পারে, এবং মানে রেজিস্টার্ড অথবা লিগ্যাল হতে পারে। কিন্তু ইন্স্যুরেন্স কন্ট্রাক্টকে সবসময় লিগ্যাল অ্যান্ড রিটেন হতে হবে। রিটেন তো হবে হবে, প্লাস এটাকে লিগ্যাল পেপারে হতে হবে, লিগ্যালাইজড করতে হবে। তারপর চলে আসছি হলো ইন্টারেস্ট অন সাবজেক্ট ম্যাটার। ইন্টারেস্ট অন সাবজেক্ট ম্যাটার বলতে আপনি খুব সহজেই বুঝে যাচ্ছেন নিশ্চয়ই এখন পর্যন্ত পড়াগুলো পড়ে, যে ইন্স্যুরেবল ইন্টারেস্ট। আপনার জেনারেল কন্ট্রাক্টে ইন্স্যুরেবল ইন্টারেস্ট কোনোই দরকার ছিল না, কিন্তু ইন্স্যুরেবল ইন্টারেস্ট যেহেতু ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের দ্বিতীয় প্রিন্সিপাল, দেয়ার মাস্ট বি ইন্স্যুরেবল ইন্টারেস্ট ফর ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট। কনসিডার বলতে আমরা আগেও বলেছি, আমরা প্রিমিয়ামের কথা বুঝবো। জেনারেল কন্ট্রাক্টে কোনোভাবেই প্রিমিয়ামের প্রয়োজন পড়ে না, কিন্তু ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট মানেই আপনার ইন্স্যুরেন্স ইনভলভ প্রিমিয়াম ইনভলভ থাকবেই ইন্স্যুরেন্সের ক্লেম পাওয়ার জন্য। এরপর চলে আসছি ডিফারেন্স বিটুইন ইন্স্যুরেন্স অ্যান্ড রি-ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স এবং রি-ইন্স্যুরেন্সের মাঝে পার্থক্য কি? কিছুক্ষণ আগে বলেছিলাম, একটা এক্সিস্টিং ইন্স্যুরেন্সের উপর যখন পুনরায় ইন্স্যুরেন্স করা হয় মোর সেফটি পারপাসে, তখন সেটাকে আমরা বলছি হলো রি-ইন্স্যুরেন্স বা পুনর্বীমা। তো এক্ষেত্রে প্রথমেই আমরা ইন্স্যুরেন্সের জন্য দেখব নেচার অফ পার্টিস। আমরা জানি, কিছুক্ষণ আগেই দেখেছিলাম, নর্মালি ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের দুইটা পার্টি থাকে, ইনস্যুরড অ্যান্ড ইনস্যুরার। কিন্তু যখন আমরা রি-ইন্স্যুরেন্স করছি, তখন তো আমরা নতুন আরেকটা ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের মধ্যে জয়েন করছি। তো সেক্ষেত্রে এই ইন্স্যুরেন্সটা কিন্তু প্রিভিয়াস যিনি ইনস্যুরার নামে পরিচিত ছিল উনি কিনছেন একটা নতুন ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে। তো নতুন ইন্স্যুরেন্স কোম্পানিটার নাম হয়ে যায় রি-ইন্স্যুরার। তো এক্ষেত্রে রি-ইন্স্যুরেন্সে বেসিক্যালি পার্টি থাকে তিনটা, দুইটা হলো ইন্স্যুরেন্স কোম্পানি এবং একটা হলো ইনস্যুরড। সে ইনস্যুরড ব্যক্তিও হতে পারে, অর্গানাইজেশনও হতে পারে। 2 নাম্বার, নেচার অফ রিলেশন। রিলেশনটা কেমন? যখন আমরা ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট, তখন কিন্তু আমাদের দুইটা পার্টির মাঝে একদম ডিরেক্ট রিলেশন, একদম ডিরেক্ট রিলেশন। কিন্তু যখন রি-ইন্স্যুরেন্স, এবং সেক্ষেত্রে তিনটা আপনার পার্টি ইনভলভ, তখন শুধুমাত্র ফার্স্ট ইন্স্যুরার এবং একদম লাস্ট ইন্স্যুরার, মানে একদম শুরুর যে কন্ট্রাক্টটা ছিল সেক্ষেত্রে যে ইন্স্যুরার সে এবং নতুন ইন্স্যুরেন্স কোম্পানি যে আসবে রি-ইন্স্যুরার, এদের মাঝে ডিরেক্ট রিলেশনশিপ থাকে। রি-ইন্স্যুরারের সাথে কিন্তু কখনোই আপনার ইনস্যুরডের কোনো রিলেশনশিপ থাকে না। 3 নম্বরে আসছে ডিফেন্স গেইনিং পার্টিস। ডিফেন্স গেইনিং পার্টি মানে হলো অ্যাকচুয়ালি কোন পার্টিটা সেফটি পাচ্ছে, কাকে সেফটি দেয়া হবে অথবা কে সেফটি পাবে ইন্স্যুরেন্সের মাধ্যমে। নরমালি ইন্স্যুরেন্সের জন্য সেফটি পায় হলো ইনস্যুরড, যে ইন্স্যুরেন্সটা পারচেজ করে। আর রি-ইন্স্যুরেন্সের জন্য বেসিক্যালি সেফটিটা পায় হলো ইনস্যুরার, কারণ ইনস্যুরার তার নিজের সেফটির জন্য সে পুনরায় আরেকটা নতুন ইন্স্যুরেন্স পারচেজ করে। এক্ষেত্রে সুপারভিশন পাওয়ার বলতে অ্যাকচুয়ালি আমাদের যে সাবজেক্ট ম্যাটারটা থাকবে এর উপরে তার তদারকি করার জন্য অধিকারটা কার থাকবে। নরমালি ইন্স্যুরেন্স কন্ট্রাক্টে তো অবশ্যই সাবজেক্ট ম্যাটারের উপর সুপারভাইজ করার দায়িত্ব, মানে তদারকি করার দায়িত্বটা থাকবে হলো ইনস্যুরারের। কিন্তু যখন আমরা নতুন একটা রি-ইন্স্যুরেন্স করে ফেলছি, রি-ইন্স্যুরেন্স পারচেজ করছি, এটাকে মানে নতুন একটা ইন্স্যুরেন্স পারচেজ করে রি-ইন্স্যুরেন্স করে ফেলেছি, তখন কিন্তু আপনার রি-ইন্স্যুরার ডাজ নট হ্যাভ দ্য, মানে এখানে কোনো যেহেতু ডিরেক্ট রিলেশনশিপ নাই, বলেছে as there is no direct relationship, reinsurer does not have the supervision power. Okay, so lastly আমরা চলে যাই হলো carrying the liability of the damage. দুর্ঘটনা যদি ঘটে তাহলে সেই ড্যামেজের লায়াবিলিটি কে নিবে?
খুব স্বাভাবিক, ইন্স্যুরেন্সের জন্য, ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের জন্য ইন্স্যুরেন্স কন্ট্রাক্ট যিনি প্রিপেয়ার করেছিল ইন্স্যুরারই গ্রহণ করবে ড্যামেজের লায়াবিলিটি এবং ক্লেম পেমেন্ট করবে। কিন্তু রিইন্স্যুরেন্সের জন্য লায়াবিলিটি সম্পূর্ণ চলে যাবে হলো আপনার ওই যে রিইন্স্যুরার যে থাকবে তার কাছে। এবং এক্ষেত্রে আপনার এখানে বলাই আছে ইন্স্যুরার ক্যান ট্রান্সফার দ্য লায়াবিলিটি অফ ইনস্যুরড সাম, কাকে দিয়ে দেওয়া হবে? রিইন্স্যুরারকে দিয়ে দেওয়া হবে।